সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে চলেছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বাস্তব সংখ্যা। তোমরা যারা বাস্তব সংখ্যা নিয়ে চিন্তায় আছো বা বাস্তব সংখ্যা করবে ভাবতেছো, তাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা আগেই দেখেছো, থাম্বনেইলে দেওয়া ছিল যে বাস্তব সংখ্যা জানতে হলে যে সকল আমাদের শিখতে হবে, সেই জন্য আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবে। আজকে আমরা বাস্তব সংখ্যার শুরু এবং শেষ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে হচ্ছে কি একবারে বেসিক থেকে আমরা শুরু করব। চলো শুরু করি। মানুষ প্রাচীনকাল থেকেই অর্থাৎ সভ্য হওয়ার শুরুতেই সংখ্যার প্রয়োজনীয়তা অনুভব করে। তখন হাতের আঙুলে গণনা করে অথবা পরে পাথরের দাগ কাটার মাধ্যমে আমরা গণনা করতাম। তারপর আস্তে আস্তে আমরা সংখ্যায় রূপান্তরিত হতে শুরু করে। অর্থাৎ আমরা এখন যে এই সংখ্যাগুলো দেখতে পাই, 11, 2, 7, 9, এই প্রত্যেকটাই কি সংখ্যা। এই সংখ্যাগুলো শুরুতে হাতের আঙুলের সাহায্যে গণনা করা হতো এবং পরবর্তীতে পাথরের দাগ কাটার মাধ্যমে গণনা করা হতো। এভাবে আস্তে আস্তে আমরা সংখ্যায় রূপান্তরিত হতে থাকি। তবে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অবশ্যই সংখ্যা, কিন্তু এই সবগুলো কিন্তু আসলে অঙ্ক নয়। তাহলে অঙ্ক বিষয়টা কি, চলো জেনে নেওয়া যাক। আমরা সংখ্যা লেখার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করি, সংখ্যা লেখার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করি, সেই সকল বিষয় হচ্ছে কি এক একটা অঙ্ক। অর্থাৎ অঙ্ক কোনগুলো, 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক দেখা যাচ্ছে বা চিহ্ন বা প্রতীক দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে কি আমাদের এক একটা অঙ্ক। যেমন 0, যদি আমি আরো ভালো করে বলি, 0, 1, 2, 3, এভাবে 9 পর্যন্ত যে চিহ্ন বা প্রতীকগুলো দেখা যাচ্ছে, এই 9টাই হচ্ছে কি আমাদের অঙ্ক। তাহলে সংখ্যা কোনগুলো, যে অঙ্কগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা সংখ্যা। তবে 11, 12, 10 এগুলো হচ্ছে কি আমাদের সংখ্যা, এগুলো সহ এগুলো হচ্ছে কি সংখ্যা। তো এরপরে দেখো, আমরা যদি আজকের বিষয়টা আলোচনা করি যে বাস্তব সংখ্যা, তো চলো জেনে নেওয়া যাক। সংখ্যা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো, বাস্তব সংখ্যা হচ্ছে যার বাস্তবতা আছে, অর্থাৎ বাস্তবে যাকে পাওয়া যায়, অথবা আরো ভালো করে যদি বলি তাহলে সকল মূলদ এবং অমূলদ সকল সংখ্যাই হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো, অবাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা সংখ্যা রেখায় পাওয়া যায় না, যে সকল সংখ্যা সংখ্যা রেখার উপরে পাওয়া যায় না অথবা যার কোনো বাস্তব ভিত্তি নেই, সেগুলোই হচ্ছে কি আমাদের অবাস্তব সংখ্যা। যেমন একটু চিন্তা করো, ধরো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তোমরা তো সকলেই সংখ্যা রেখা জানো। তো সংখ্যা রেখা, যদি আমরা এখানে সংখ্যা রেখায় যে সকল মান পাওয়া যায়, সেগুলোই হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। আর যেগুলো সংখ্যা রেখার উপরে পাওয়া যাবে না, সেগুলোই হচ্ছে কি আমাদের অবাস্তব সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চিন্তা করো যে আমাদের আরেকটা সংখ্যা আছে, তাকে বলা হয় জটিল সংখ্যা। জটিল সংখ্যা কোনগুলো, এক্স প্লাস আই বাই ওয়াই আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাই হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে এক্স প্লাস আই বাই ওয়াই আকারে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা। তারপরে দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সেই সংখ্যাগুলোই হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ 0 হতে পারবে না। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনটা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। এখন দেখা যাক পি বাই কিউ আকারে কোন সংখ্যা প্রকাশ করা যায় এবং পি বাই কিউ আকারে কোন সংখ্যা প্রকাশ করা যায় না। যেমন আমি যদি এখন বলি রুটের মধ্যে ধরো 4, তাহলে এখন দেখো রুট এর মধ্যে হচ্ছে কি 4, 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলে এটা হবে আমাদের মূলদ সংখ্যা। অর্থাৎ রুট যদি করি তাহলে আমরা কত পাই, 2 পাই। সেজন্য আমরা বলতে পারি এটা একটা মূলদ সংখ্যা।
আবার দেখো যদি রুটের মধ্যে পূর্ণ সংখ্যা না থাকে, অর্থাৎ রুটের মধ্যে দেখো কোনো পূর্ণ সংখ্যা না থেকে একটি অপূর্ণ সংখ্যা দেয়া হলো, যাকে কি বর্গমূল করে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেই সংখ্যাই হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। অর্থাৎ তুমি যখন পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে তখন সেটা হবে মূলদ সংখ্যা, আর যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হবে কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যদি বলি মূলদ সংখ্যা কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা, যেখানে কিউ ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু 0। আর অমূলদ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোই হচ্ছে কি অমূলদ সংখ্যা। এবং বোঝার ক্ষেত্রে আমরা বলতে পারি যদি রুটের মধ্যে যে কোনো মান থাকে, রুটের মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে সেটা হবে কি মূলদ সংখ্যা। আর যদি রুটের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা না দেয়া থাকে, অর্থাৎ এমন কোনো মান দেয়া থাকলো যেটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই সংখ্যাই হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। এই ধরনের আরো অনেক হতে পারে, যেমন ভগ্নাংশ দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারে যে সংখ্যাটি পূর্ণ সংখ্যা নাকি অপূর্ণ সংখ্যা, ভগ্নাংশ দিয়ে জানতে চাইতে পারে যে এটা কি সংখ্যাটি কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এবং একই সাথে পৌনঃপুনিক সহ সংখ্যা দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারে। তো এই ব্যাপারে আমরা আগামী ক্লাসে দেখব, তখন আমরা যখন বইয়ের অনুশীলনী অঙ্কগুলো করব তখন আমরা পুনরায় দেখব। আজকে আমরা শুধুমাত্র অল্প অল্প করে আর কি জানার চেষ্টা করব যে কোন সংখ্যাটা কাকে বলে এবং কোন সংখ্যা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক এরপরে কি আছে। এরপরে দেখো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে যদি আমরা ভাগ করি, মানে অমূলদ সংখ্যার পরে আমরা মধ্যে পাই অসীম অনাবৃত্ত সংখ্যা। অর্থাৎ অসীম অনাবৃত্ত সংখ্যা কোনগুলো? দেখো আমি নিচে লিখে রেখেছি 1.234 ড্যাশ ড্যাশ এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে সেটা হবে কি অসীম অনাবৃত্ত সংখ্যা। এখন অনাবৃত্ত বলতে কি বোঝায়? অনাবৃত্ত বলতে বোঝায় যেমন ধরো 1.12, এরপর আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানে লিখেছি 1.12, 1 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপরও কি পৌনঃপুনিক। যদি এরকম পৌনঃপুনিক দেওয়া সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে অনাবৃত্ত বলতে পারবো না। অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো সেগুলোই হচ্ছে কি অনাবৃত্ত সংখ্যা। যেমন এখানে আমরা যদি 1 2 3 আকারে যেটা লেখা ছিল এভাবে যদি লিখি যে 1.123 ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে দেখো কোন সংখ্যার উপরে কিন্তু পৌনঃপুনিক নাই। পৌনঃপুনিক নাই মানে হচ্ছে কি সংখ্যাটি রিপিট হচ্ছে না। যদি সংখ্যাটি রিপিট না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সংখ্যাটি অসীম অনাবৃত্ত। তবে সংখ্যাটি যদি রিপিট হয় অর্থাৎ পৌনঃপুনিক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এটা অনাবৃত্ত। সেক্ষেত্রে আমরা অসীম বলতে পারবো কিন্তু অনাবৃত্ত বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মূলদ সংখ্যাকে ভাঙলে আমরা পাই মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। দেখো মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তারপরে মূলদ সংখ্যাকে ভাঙলে আমরা পাই একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। অর্থাৎ কি বললাম? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাসমূহ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো চলো উদাহরণের মাধ্যমে একটু দেখে নেওয়া যাক। যেমন আমি এখান থেকে লিখলাম -2, -1, 0, 1, 2, এরপর আমি ড্যাশ 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 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের -2, -1, 0, 1, 2 এখানে ঋণাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে এবং শূন্য আছে। যদি এরকম হয় যে সকল ঋণাত্মক শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। যদি কোথাও এরকম দেয়া থাকে যে ঋণাত্মক সংখ্যাও আছে, শূন্য আছে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে, সেক্ষেত্রে কি এটা হবে আমাদের পূর্ণ সংখ্যা। এখন দেখো পূর্ণ সংখ্যার এখানে আমি বলেছি যে -2, তারপরে 2, 4। এখন এখানে যেহেতু আমি ড্যাশ দিয়েছি তার মানে কি 4 হচ্ছে কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। এখন 4 যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমি যদি এরকম বলি যে 2.5, তাহলে এটা কি সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা হবে? এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, কারণ এটা কি একটা মানে খন্ড করা অংশ।
টু আছে, টুটা পূর্ণ সংখ্যা ছিল কিন্তু এর সাথে কি 0.5 যুক্ত করা আছে, অর্থাৎ এটা আর একটা ভাঙা অংশ। এই ভাঙা অংশ জাতীয় সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো দেখো পূর্ণ সংখ্যার মধ্যে আবার ভাগ আছে তিনটা, একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে শূন্য, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? আমি এই যে লিখেছিলাম যে শূন্যর পরে 1 2 ড্যাশ ড্যাশ এইগুলো হচ্ছে কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শূন্যর থেকে বড় এমন পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বললাম? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় এমন পূর্ণ সংখ্যার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, তাহলে শূন্য থেকে ছোট এমন ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে কি নিজেই শূন্য, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা তিন ধরনের, একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক আর একটা হচ্ছে শূন্য। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি বলি তাহলে হচ্ছে যেমন 6 7 8 এগুলো হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি মাইনাস দিয়ে দিই এগুলোর আগে তাহলে এগুলো হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে তুমি চাইলে কি স্বাভাবিক সংখ্যা হিসেবে বলতে পারো, কারণ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি আমাদের 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমাদের যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। সেই জন্য আমরা এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো। তারপরে দেখো আমরা যখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ করি তখন আবার তিনটা সংখ্যা পাই। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে যৌগিক। তাহলে আমরা যখন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ করব তখন আমরা আবার তিনটা সংখ্যা পাবো, তিন ধরনের সংখ্যা পাবো। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে একক, আর একটা হচ্ছে কি যৌগিক। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাই হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। অর্থাৎ যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে তোমাকে অবশ্যই দেখতে হবে যে সংখ্যাটিকে এক ছাড়া এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে না। যদি ভাগ করা না যায় তাহলে কি এটা শুধুমাত্র মৌলিক সংখ্যা হবে। আমরা জানি মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। এক কিন্তু মৌলিক সংখ্যা না, অর্থাৎ মৌলিক সংখ্যা কিন্তু একের থেকে বড় হয়। মৌলিক সংখ্যা কখনোই একের থেকে ছোট হবে না। মৌলিক সংখ্যা একের থেকে বড় হবে এবং সবথেকে কনিষ্ঠ যে মৌলিক সংখ্যা এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। এরকম ভাবে কি আমরা মৌলিক সংখ্যাগুলো চিহ্নিত করতে পারি। এরপরে দেখো যদি আমি মৌলিক সংখ্যার একটা উদাহরণ দেই, যেমন 2 3 5 এই সবগুলোই হচ্ছে কি এক একটা মৌলিক সংখ্যা। তোমাদেরকে অনেক সময় এমসিকিউতে বলা হয় যেমন 91 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে নির্ণয় করো। এটা কিভাবে করবা? এটার জন্য আমাদের একটা শর্টকাট আছে। শর্টকাটটা আমরা আজকে দিব না, কারণ তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। শর্টকাট আমরা যখন ক্লাস করাবো তখনই আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে শর্টকাটগুলো দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম ভাবে তোমাদের অবশ্যই শিখে নিতে হবে যে আসলে 91 থেকে 100-র মধ্যে অথবা 25 থেকে 35-এর মধ্যে বা 20 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা আমরা নির্ণয় করা শিখতে পারবো অতি সহজেই একটা শর্টকাটের মাধ্যমে, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। এরপরে দেখো এক, এটা নিয়ে কোনো কথা নেই, একটা একই। যৌগিক, যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা যেমন 12, এটা একটা কি যৌগিক সংখ্যা। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের ছিল কি ভগ্নাংশ। মূলদ সংখ্যার আর একটা অংশ হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ কোনগুলো? সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেগুলো p/q আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ। যেমন এখানে যদি আমি বলি 3/4, 3/4 এটা হচ্ছে কি p/q আকারে প্রকাশ করা যায়, সুতরাং এটা হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ। যদি আমি এরকম আরো বলি যেমন 759, এটাও কি আমাদের সাধারণ ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে কি স্বাভাবিক ভগ্নাংশ। এখন সাধারণ যে ভগ্নাংশ
সাধারণ ভগ্নাংশের কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এখন প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আবার বলি যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেই ভগ্নাংশই হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লব বড়, হর ছোট, সেই ভগ্নাংশই হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশের লব এবং হর এটা নিয়ে অনেকের একটু সমস্যা থাকে। আমরা একটু বোঝার চেষ্টা করব যে লব কোনটা এবং হর কোনটা। এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, চলো দেখে নেওয়া যাক যে হর এবং লবের মধ্যে অনেকের সমস্যা থাকে, এটা কিভাবে দূর করা যায়। যেমন ধরো এখানে আমি লিখছিলাম 3/4, তাহলে এই ভগ্নাংশটার লব কোনটা এবং হর কোনটা তোমরা এটাই অনেকে এখন পর্যন্ত বুঝতে পারো না। তোমরা ক্লাস 9-10 উঠে গেছো, অথচ তোমরা এখনো পর্যন্ত এটা বুঝতে পারো না যে কোনটা হর এবং কোনটা লব। এটা বোঝার জন্য আমাদের একটা প্রচলিত টেকনিক আছে বা মেথড আছে, সেটা হচ্ছে দুধ মেথড। অর্থাৎ দুধ মেথড কোনটা, চলো দেখে নেওয়া যাক। আমরা জানি যে দুধের যে স্বর বা দুধের যে হর এটা থাকে কি উপরে, আর অঙ্কের ক্ষেত্রে যেটা সেটা থাকে কোথায়? নিচে। বুঝতে পারছো? দুধের ক্ষেত্রে থাকে উপরে আর অঙ্কের ক্ষেত্রে থাকে কি নিচে। দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে কি নিচে। এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমাদের এটা নিচের দিকে কোনটা আছে? নিচের দিকে আছে 4, তাহলে এটা হচ্ছে কি আমাদের হর। আর উপর আছে কত? 3, তাহলে এটা হচ্ছে কি আমাদের লব। আশা করি তোমরা বুঝতে পারছো যদি এরকম ভাবে বলা হয়। তাহলে এই যে আরেকটা দিচ্ছি দেখো, 7/6, এটা হর কোনটা, লব কোনটা? তোমরা ক্লাসটি করে কমেন্ট সেকশনে গিয়ে বলবা যে কোনটা হর এবং কোনটা লব। আশা করি বুঝতে পারবা। তো এরপরে দেখো, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি হরটা বড় হয়, যেমন লব হচ্ছে 3, হর দিয়েছি 4, এটা হর কি বড় আছে, যদি হর বড় হয় সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। আর যদি লবটা বড় হয়, অর্থাৎ এটা যদি বড় হয়, যেমন এটা হচ্ছে দিলাম 9/7, তাহলে যদি এরকম দেয়া থাকে তাহলে হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেন হলো? লব দেখো, এই যে লব হচ্ছে কি বড়, কার থেকে বড়? হরের থেকে বড়। লব যদি হরের থেকে বড় হয় তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, এবং লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো, প্রকৃত ভগ্নাংশকে ভাঙলে আমরা পাই মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আবার কিভাবে চিহ্নিত করতে পারি? যেমন 2/4/5, যদি কোনো সংখ্যাকে সমস্ত আকারে প্রকাশ করা হয় তাহলে সেটাই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশকে সমস্ত আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ তুমি একটা অপ্রকৃত ভগ্নাংশকে চাইলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবে, আবার একটা মিশ্র ভগ্নাংশকে চাইলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। কিভাবে রূপান্তর করবে? এটা গুণ দিয়ে এটার সাথে যোগ করে দিলে কি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পেয়ে যাব। আবার দেখো, এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে এরকম একটা সমস্ত আকৃতির সংখ্যা পাবো, একটা ভগ্নাংশ পাবো। সুতরাং আমরা বলতে পারি যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পাই, আবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি। আচ্ছা, এরপরে আসো আমাদের দশমিক। দশমিক যে ভগ্নাংশটি ছিল সেটা। দশমিক ভগ্নাংশ হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সসীম যেটা সেটা হচ্ছে কি সীমিত হবে, অর্থাৎ এটা সীমিত, এটা অসীম না, তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না। আর অসীম আবৃত যেটা সেটা কি আমাদের চলমান থাকবে। যেমন এখানে আমি লিখেছি, এখানে লেখাছিলাম কত 0.323, 2 এর উপরে পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক। তো এই যে পৌনঃপুনিক দিয়েছি এটার মানে হচ্ছে কি এটা 2323 করে কি চলমান। যদি 2323 ভাবে চলমান থাকে তাহলে এটা হচ্ছে কি আমাদের অসীম আবৃত। যদি পৌনঃপুনিক থাকে, এই পৌনঃপুনিক কথাটার মানে হচ্ছে কি আবৃত, যদি পৌনঃপুনিক না থাকে তার মানে হচ্ছে অনাবৃত। এখন যদি আবৃত থাকে তাহলে এটা কি মূলদ সংখ্যা হবে, যদি অনাবৃত থাকে তাহলে এটা অমূলদ সংখ্যা হবে। আবার দেখো বলছি অনাবৃত সংখ্যা কোনগুলো, যেমন আমি দিলাম 2.1 2 3 বা এরকম ভাবে চলতে থাকলো, এরকম ভাবে
এরকম ভাবে চলতে থাকলো। এই সংখ্যাগুলো হচ্ছে কি অনাবৃত্ত সংখ্যা, যেমন 2 1 2 3 4, এখানে কিন্তু কোনো সংখ্যাই রিপিট হয় নাই, অর্থাৎ একাধিকবার আসে নাই। কিন্তু পৌনঃপুনিক যদি থাকে তাহলে এটা কি একাধিকবার আসবে, অর্থাৎ এখানে কি থাকবে, এখানে 2 3 2 3 করে চলমান, এটা অসীম পর্যন্ত চলমান। সেজন্য আমরা বলতে পারি যদি পৌনঃপুনিক দেওয়া থাকে তাহলে সেটা হবে মূলদ, আর যদি পৌনঃপুনিক দেওয়া না থাকে তাহলে সেটা হবে কি অমূলদ। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তো আমরা মোটামুটি ভাবে যে বাস্তব সংখ্যার একবারে বেসিক, যে একবারে না শিখলেই না, সেটা ক্লাসটা নিয়ে ফেললাম। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। আমি চাইলে আরো বিস্তারিত আহ, মানে বলে ক্লাসটা আরো বড় করতে পারতাম, কিন্তু আমি আসলে ততটুকুই শেখাতে চাইছি যতটুকু তোমাদের দরকার। কারণ তোমরা এসএসসি 25 ব্যাচের যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারিতে হয়ে যাবে, সেজন্য বেশি সময় নেই। তো এই সময়ের আগে আমরা আশা করি পুরো বইটা আবার শেষ করব। তো সেজন্য পরবর্তী ক্লাস থেকে আমরা বইয়ের যে উদাহরণ উদাহরণ থেকে অথবা অনুশীলনী থেকে যে মেইন অঙ্কগুলো সেগুলো আমরা করে দিব, সেই ক্লাস নিব। তো সুতরাং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আজকে এই পর্যন্তই।